হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস 9 বাংলার যে অক্টোবর মাসের জন্য প্রশ্নপত্রটি দিয়েছে 50 নম্বরের, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, বাংলা প্রথম ভাষা নবম শ্রেণী আর মার্কস হচ্ছে 50। তো একে দেখে কী বলছে, ঠিক উত্তর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বলছে ঈশান হলো। তো এখানে 4টি অপশান রয়েছে। ক উত্তর পূর্ব কোণ, খ উত্তর পশ্চিম কোণ, গ দক্ষিণ পূর্ব কোণ, না ঘ পশ্চিম কোণ। সঠিক উত্তর হবে অপশান ক। নেক্সট বলছে 1.2, আজ আমার সংসার চলবে কীভাবে, প্রশ্নটি করেছে। ক সূচক, খ জানুক, ঘ ধীবর, নাকি ঘ রাজশালক। সঠিক উত্তর হবে অপশান, এটা গ হবে কিন্তু এখানে ধীরব উত্তর হবে। নেক্সট দেখো 3 1.3 বলছি বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে। ক ইলিয়াস, খ বলছে সেমাগি, গ মোহাম্মদ শাহ, নাকি ঘ মোহাম্মদ শাহ জৈনিক আত্মীয়। সঠিক উত্তর হবে অপশান ক ইলিয়াস। নেক্সট দেখো 1.4 কী বলছে, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশান খ 10 টাকা। নেক্সট দেখো 1.5 বলছে নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। সঠিক উত্তর হবে অপশান খ সাদা মেঘ কালো পাহাড়। নেক্সট দেখো জিদ্দাগের বলছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 কি বলছে, প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? উত্তর, ভয়াবহ ঝড় বৃষ্টিতে সমগ্র কলিঙ্গ দেশ ধুলায় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়। নেক্সট বলছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? ধীবরের বাড়ি ছিল বলছে শুক্রবতারে। নেক্সট দেখো 2.3 বলছে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? উত্তর বলছে লিও তলস্তস্কের ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন অর্থাৎ তার প্রতিবেশী তাকে কথা বলতো। 2.4 কি বলছে, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছিল? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম কবিতায় দাম গল্পে একটি অনামী পত্রিকার পক্ষ থেকে বলছে বনশ্রুতি লেখার প্রস্তাব এলে বিষয়ের খোঁজ করতে গিয়ে কতক সুকুমারের মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে। নেক্সট দেখো কি বলছে, 2.5 কি বলছে, বলছে বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তর, কবি অজিত দত্তের লেখা নোংর কবিতায় কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কারণ কবি এগিয়ে যাওয়ার চেষ্টাটা কখনই ফুরিয়া যায় না। নেক্সট 2.6 হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা পাবন্দির কথা বলেছেন? উত্তর, উদ্ধৃত অংশটি সৈয়দ মুস্তফা আলী লেখা নব নব সৃষ্ট প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। সমালোচকদের মতে একটা ভাষা তখনই আত্মনির্ভরশীল হয়ে ওঠে যখন নতুন শব্দের প্রয়োজনে বিদেশি শব্দে নির্ভরশীল না হয়ে নিজস্ব শব্দভাণ্ডার থেকেই শব্দ খুঁজে এনে প্রয়োগ করে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাকেই শুরু করেছে। নেক্সট দেখো 2.7 বলছে এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতায় কবি নতুন ধানের গন্ধে, চাঁদা সব পুটির মৃদু গন্ধে, হাঁসের পালকে, পুকুরের জলে, কিশোরীর পায়ের বলছে দলামলা ঘাসে আর লাল
বট ফুলের গন্ধে ক্লান্ত নীরবতার মধ্যে বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। নেক্সট দেখো 2.8, বলছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কী? উত্তর, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি কবিতায় স্বামী বিবেকানন্দ দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে। নেক্সট দেখো 2.9, বলছে যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় উঠানে দাঁড়ালে দেখা যায় জল, হাওয়া, সবুজ গাছপালা, ঘাসের গন্ধ, নানা ফুলের সুগন্ধি, লতানো গাছের মাচা ইত্যাদি। নেক্সট দেখো 2.10, কি বলছে? তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, রাধারানী এই গল্পে অচেনা লোকটি রাধারানীকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। এই প্রশ্নের উত্তরে রাধারানী জানায় তার বাড়ি শ্রীরামপুর। নেক্সট দেখো 3 দাগের, বলছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। তা 3.1 কি বলছে? বলছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাঁধা পড়ে আছে কেন? উত্তর, উদ্যাংশটি কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতার অংশবিশেষ। এখানে বাণিজ্য তরী বলতে সৃজনশীলতা সন্ধানী মানব জীবনকে বোঝানো হয়েছে। কবি অজিত দত্তের এই রচিত সাহিত্যকৃতিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। 7 সমুদ্রের পাড়ে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তে তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনো দিনই গন্তব্যে যেতে পারবেন না। মানুষ তার কর্তব্যকে দূরে সরাতে পারবে না, বাস্তব জীবনের দাবিকে অস্বীকার করতে পারবে না। নেক্সট 3.2, বলছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, নবসৃষ্ট প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী বলেছেন কোনো নতুন চিন্তা নতুন অনুভূতির জন্য কোনো শব্দের প্রয়োজন দেখা দিলে সংস্কৃত ভাষা নিজ শব্দভাণ্ডারের খোঁজ নিয়ে দেখে যে কোন ধাতু বা শব্দ সেখানে আছে কি না, যাকে অল্প বিস্তর বদলে নিয়ে বা পুরানো ধাতুর সাহায্যেই নতুন শব্দটি গঠন করা যায় কি না। অর্থাৎ অন্য ভাষার শব্দভাণ্ডারের দিকে তাকাতে নির্ভর করে থাকতে হয় না। এই কারণেই লেখক এমন মন্তব্য করেছেন। নেক্সট দেখো কি বলছে 3.3, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময় কবি ঘাসে বসে থাকেন? এখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে। উত্তর, জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন। বলছে দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত অনুগত হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি টের পান এক কেশবর্তী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে বসে চুম্বনিত। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কমলিত ঘ্রাণে পুকুরের জলে বা হাঁসে পালকে পল্লী বাংলার আসল রূপ। নেক্সট দেখো বলছে 3.4, বলছে নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। উদ্যাংশে নোটে গাছের প্রসঙ্গে উপস্থাপন করে আবহমান কবিতায় রূপকথা আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তর, আলোচ্য অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতার অংশ। কবিতায় কবি আধুনিক সভ্যতার এক গভীর সত্যকে তুলে ধরেছেন। আধুনিক নগর জীবনে জটিলতায় ক্লান্ত মানুষ বেঁচে থাকার সুখ খুঁজে পায় না। ভোগবাদী জীবনের মোহে আচ্ছন্ন তারা কেবল ছুটে বেড়ায়। অন্যদিকে বাংলাদেশের গ্রামাঞ্চলে ধীর স্থির ও গ্রাম্য জীবনের ভোজের উপকরণ না থাকলেও রয়েছে শান্তির উপকরণ। গ্রামের সবল ও সাদাসিধে জীবনের এই রূপ চিরকালীন। এই সভ্যতা পুরাতন রূপকথার গল্পের
নোটে গাছটি মুড়িয়ে গেলেও পল্লী বাংলার জীবন কখনোই মুড়ায় না, পল্লী বাংলার জীবন তৃষ্ণা কখনো ফুরায় না। 3.5 বলছে আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে রচিত হয়েছে তা উদ্যাংশের আলোকে আলোচনা করো। উত্তর বলছে জৈনিক মালবাজ জ্ঞাতির কারণে স্বামী বাড়ি বলছে ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায়তা সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃত কথা বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন অসম্ভব, ঘরেও সঞ্চিত আহার নেই, তাই তাদের আর আহার চলে না। নেক্সট দেখো কি বলছে চারেরটা, নিচের প্রশ্নগুলি নিজ ভাষায় উত্তর লেখো, কম বেশি 150টি শব্দে। 4.1 কি বলছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসী জীবনে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর উদ্ধৃত অংশটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নামক কবিতার অংশ। দেবীচণ্ডীর মায়াবলে একটানা 7 দিন সীমাহীন বর্ষণে ও ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে ভীত হয়ে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। ক্ষেতের ফসল উল্টাইয়া পড়ে ও তাতে পচন ধরে, এমনকি শস্য ও পচে নষ্ট হয়ে যেতে থাকে। কলিঙ্গ প্লাবিত হয়। কলিঙ্গের অন্ধকারাচ্ছন্ন আকাশে ঘন ঘন বাজ পড়ে। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন থাকে যে দিন রাতের পার্থক্য বোঝা যায় না। বাজের শব্দে কেউ কারো কথা শুনতে পায় না। বলছে বৃষ্টির সঙ্গে সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিলাখণ্ড ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। একটানা ঝড় ও নদীর বানভাসী পর্বত সমান প্রমাণ ঢেউয়ে ঘর বাড়িগুলি যেন দুমড়ে মুচড়ে যায়। এক কথায় 7 দিন অবিরাম বৃষ্টিতে কলিঙ্গবাসী জীবন বিপন্ন হয়ে ওঠে। নেক্সট দেখো কি বলছে, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। 1 নম্বর মিস নোবেল। 1895 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লন্ডনে এক পারিবারিক আসরে মিস নোবেল স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনের ব্যাখ্যা শোনেন এবং বিবেকানন্দের ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হন এবং অভিভূত হন। তারপর বিবেকানন্দই নিজের গুরু বলে বরণ করে নেন মিস নোবেল। 2 নম্বর হচ্ছে মিস মুলার। বিদেশে স্বামীজি মিস মুলারের অতিথি ছিলেন। মিস মুলার বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। স্বামীজির মতে মিস মুলার চমৎকারময় ছিলেন হলেও তার নিজের নেত্রী হিসেবে ভারতে তার সাথে বনিয়ে চলা অসম্ভব। নেক্সট 3 নম্বর দেখো কি বলছে, মিসেস সেভিয়ার। বলছে মিসেস সেভিয়ার ছিলেন স্বামীজির বিখ্যাত শিষ্যা। তিনি ও তার স্বামী স্বামীজির ইচ্ছায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এনাদের একসঙ্গে সোভিয়েত দম্পতি বলা হতো। নেক্সট 4 নম্বর হচ্ছে মিসেস বুল। বলছে মিসেস বুল স্বামীজির আর এক উল্লেখযোগ্য শিষ্যা। স্বামীজি এনাকে ধীরা মাতা বলে ডাকতেন। নেক্সট দেখো 5 দাগের নিচের প্রশ্নটি উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। বলছে কবস এর যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চাই তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর প্রফেসর শঙ্কু তার দিনলিপিতে কভার্স বেশ কিছু তথ্য দরকারি পোস্ট করছেন। 22শে অক্টোবরের দিন লিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, বলছে কভার্স এখন সাধারণ কাকেদের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও কভার্স তার সঙ্গে সামিল হননি।
সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে, 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এই এই দুদিনের দিনলিপিকে কভার্সের শিক্ষা বিশেষ অনেক তথ্যই প্রকাশ করেছে প্রফেসর শঙ্কু। নেক্সট দেখো কি বলছে, 6টা নির্দেশ অনুযায়ী শব্দ উত্তর দাও। 6.1 ধাতব্যয় অব্যয়ের একটি উদাহরণ দাও। তো চল মানে গমন করা, যুক্ত ই নিচ, তাহলে কি হবে চালি। নেক্সট দেখো কি বলছে 6.2 মৌলিক শব্দ বলতে কি বোঝো? উত্তর, যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে, যেমন মা, বাবা, আকাশ, বই ইত্যাদি। নেক্সট দেখো 6.3 হচ্ছে নবগঠিত শব্দকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? উত্তর, নবগঠিত শব্দকে 2 ভাগ করা যায়, যথা অমিশ্র শব্দ ও মিশ্র শব্দ। বলছে 6.2 তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর হবে বলছে চুরুট ও পিলে। নেক্সট দেখো 6.5 বলছে কাজের দায়িত্বে বা বস্তুকে নির্দেশ করতে কোনো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তর, বলছে সমাপিকাবাচক সর্বনাম ব্যবহার হয়, যেমন ইনি, উনি, এটা, সেটা ইত্যাদি। নেক্সট দেখো কি বলছে 7টা বলছে ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। উত্তর, ধর্মের মাহাত্ম্য ও মূল কথা সম্যক উপলব্ধি করতে না পেরে মানুষ যখন ধর্মের আচারগত মোহে অন্ধ হয়ে পড়ে তখন সে অন্যকে নিধন বা নিজের আত্মহননে উদ্যত হয়। মানুষ ধর্মের মহিমা অনেক সময় সম্যক উপলব্ধি করতে পারে না। কতকগুলি আচরণসম্মত সংস্কৃত ও প্রথাকে ধর্ম বলে ভ্রম করে এবং সংস্কারের মোহে অন্ধ হয়ে যায়। সংকীর্ণ ভেদবুদ্ধির শিকার হয়ে নিজেদের ভিতর এক দুর্লভ্য বিভেদের প্রাচীর সৃষ্টি করতে করে একে অপরকে ওই ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করে, হত্যা করে এবং অপরকে ওই ধর্মের চরম অপমানিত, অমানবিক, হিংস্র পাশবিকতার পরিচয় দেয়। বিশ্ববিধাতার আশাবাদপুষ্ট মানুষ বিধাতার মহিমা ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় প্রভৃতি ক্ষুদ্র সীমা নিজেদের আবদ্ধ করে এবং ভুল ধারণার বশীভূত হয়ে নির্মম নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেয়। প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার, মহৎ ও সহনশীল করে তোলে। উচ্চ নিচু, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সব কিছুই ভেদাভেদ তবে উদার মানসিকতার কাছে লুপ্ত হয়ে যায়। বিশ্ব মানবতার মহান আদর্শ, ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি ও শুভবুদ্ধির সাধনায় তার কাছে আচরণীয় ও পালনীয় ধর্মরূপে প্রতীয়মান হয়। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তর ভালো বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।